আসুন ইতিহাসের আরেক জায়গায় আমরা প্রবেশ করি। ওই একই সাথে পাকবিড়রাতেই এই আপনাদিকে সব কিছু বলে দেবে আমার বলার চেয়ে। দেখুন ইতিহাস কিভাবে পড়ে আছে। মানভূম ভাষা আন্দোলন ও বঙ্গভক্তি স্মারক। ভারতের প্রথম ও দীর্ঘতম ভাষা আন্দোলন হল মানভূম ভাষা আন্দোলন। এই সত্যাগ্রহ আন্দোলনের চরম পর্যায়ে 1956 খ্রিস্টাব্দের 20 এপ্রিল 1363 বঙ্গাব্দের 7ই বৈশাখ শুক্রবার সকাল 7টায় 1005 জন ভাষা সেনানী পাকবিড়রা গ্রামের এই স্থান হতে কলকাতার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। 17 দিনের পদযাত্রার শেষে 6ই মে রবিবার এই বাহিনী হাওড়া ব্রিজ অতিক্রম করে কলকাতায় প্রবেশ করে। 7ই মে 144 ধারা অমান্য করে সকলে কারাবরণ করেন। অবশেষে 1956 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মানভূম জেলার বৃহৎ অংশ পুরুলিয়া নামে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হলে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। তারই এটা একটা স্মারক। ওখানে তারই একটা প্রস্তুতি চলছে, দেখলেন আপনারা, দেখালাম সেই জায়গা। জানি না এর ভেতরে কি আছে, গেটে তালা দেওয়া, কোথাও কাউকে দেখতে পাচ্ছি না যে খুলবো বা দেখব। দেখুন পদযাত্রার বিবরণী। বেলাতোড়, সোনামুখী, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান, রসুলপুর, মেমারি, পান্ডুয়া, মোগরা, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, উত্তরপাড়া, হাওড়া, কলকাতা। 21 এপ্রিল থেকে 6ই মে ওই কলকাতা গিয়ে পৌঁছায় এরা। এখানে স্পষ্ট তার একটা বিবরণী। আমার বাংলা ভাষা প্রাণের ভাষা রে, ও ভাই মারবি তোরা কে তারে। এই ভাষাতেই কাজ চলছে 7 পুরুষের আমলে। এই ভাষাতেই মায়ের কোলে মুখ ফুটছে মা বলে। এই ভাষাতেই দলিল নথি 7 পুরুষের হক পাটা। দেশের মানুষ ছাড়িস যদি ভাষার চির অধিকার। দেশের শাসন অচল হবে, ঘটবে দেশে অনাচার। সবাই মোরা চাইবে যেন বাংলা ভাষায় কাজ চলে। কত সুখে দিন কাটাবো মাতৃভাষায় গান বলে। ভজহরি মাহাতো লেখক, খুব সম্ভবত। এটা একটা জুনিয়র হাই স্কুল, লাখরা জুনিয়র হাই স্কুল। আজ রবিবার, গেটে তালা বন্ধ, তাই সরি। থ্যাংক ইউ। কি নাম তোমার? রাহেলা টুডু। হ্যাঁ, রাহেলা টুডু। তোমার? মল্লিকা মুর্মু। তোমার? মনিকা মুর্মু। তোমার? অনুপ্রিয়া ছাড়া। তোমরা পড়াশোনা করো? হ্যাঁ। কিসে পড়ো? আমি টু। এই 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 তোমাদের গ্রামের স্কুলে? হ্যাঁ। ঠিক আছে, এস। তোমার? আমি টু। টু। তুমি 1, আর তোমরা? শিশু 1। ঠিক আছে। তালগুলো কি রান্না হবে? পৌঁছে গেছি লাকড়া গ্রাম পঞ্চায়েতে।
প্রজাপতি আছে? কোথায় আছে? ওই বলছে ভিতরে ভিতরে? কোন ভিতরে যাব? ওইখানে। যেতে দেবে? এই গেটটায় ঢুকো। যেতে দিবে? পয়সা নিতে পারে। কে নেবে? তাই নাকি? পয়সা দিয়ে ঢুকতে হবে। পয়সা দিয়ে ঢুকতে হয়? হুম। জানি না এখানে একটাও বাটারফ্লাই পাবো কিনা, কিন্তু গেটে দেখছি লেখা আছে রেট 20 টাকা পার পারসন। কি জানি কি পাবো ভেতরে। দেখে তো মনে হচ্ছে ছিন্ন প্রায় অবস্থা, মৃত প্রায় জিনিস। শুরু করেছিল হয়তো বেশ উদ্যোগে, এখন তো তার অবস্থা দেখেই বুঝতে পারছেন আপনারা। দেখুন শেড প্রায় সব শেষ। এখানে 20 টাকা দিয়ে ঢুকে কি কোনো লাভ হবে? কি বলে আমাদের সরকার? আপনারাই বা কি বলেন? শুধু শুধু টাকাটা কি জলে যাবে না? যে প্রজাপতি আমি বাইরের থেকে দেখতে পাচ্ছি, সে প্রজাপতি তো রাস্তাঘাটেও উড়ে বেড়ায়। সরকার এক একটা প্রজেক্ট ধরে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সব প্রজেক্টই বোধ হয় মাঠেই মারা যায়, সাকসেসফুল আর হয় কই। এটাই আমাদের এই দুর্ভাগা দেশের একটা শোচনীয় ব্যাপার বলতে পারেন। শুরু করার সময় অনেক কিছুই করা হয়, শেষ পর্যন্ত টেকে না কিছুই। আসলে শুরু তো সবাই করতে পারে, ধরে রাখাটাই তো কাজ। এখানে দেখছি একটা এই ধরনের জিনিসও চলে। কেন কি ঢুকতে গেলে পয়সা দিতে হয়? হ্যাঁ আছে কিছু ভেতরে? ভিতরে বলতে এখন দমে কিছু না দেখা যাবে বর্ষাকাল তখন লেবার তোমার বলে ঢুকে লাভ হবে কিছু? লাভ করতে তো ছবি তোলার জায়গা আমরা তো বিশেষ করে না না, বাটারফ্লাই যেটার উদ্দেশ্যে আমি এসেছি। বাটারফ্লাই হ্যাঁ। বাটারফ্লাই দেখতে খুব কম পাবো ওয়েদার খারাপ তো এখন ওয়েদার যদি পরিষ্কার থাকে হ্যাঁ, তাহলে বাটারফ্লাই দেখতে পাবেন তাছাড়া উপায় নেই। বাটারফ্লাই তো এক জায়গায় নেটের ভেতরে রাখা হয় নাকি? না না নেটের ভিতরে এখন নেট ওপেন করে দেওয়া হয়েছে মানে ছেড়ে দেওয়া হয়েছে? নেট ছেড়ে দেওয়া হয়েছে মানে ওই গোটাটাই ঘুরে উঠে আগে যেমন ওই ভিতরের মধ্যে একটা জায়গার মধ্যে ছিল হ্যাঁ, এই বর্ষাকালে আপনার একটু অফ থাকে সেটা নেই এখন। মানে ধরুন ওই ঝড় টড়তেই তো নেট তো তুলে দেওয়া হয় না নেটটা তো আপনি সব দিন তো লাগাতে পারবেন না হুম। তার দাম আছে তো 11-12 হাজার টাকা করে দাম আছে তো সেই কারণে ওটা এখন তুলে দেওয়া হয় মানে সেটা এখন নেই আর। শীতকালের সময় আপনার সেই ঘুরে লাগানো বাটারফ্লাই আপনি দেখতে পাবেন যদি ওয়েদার ভালো থাকে তাছাড়া বাটারফ্লাই দেখতে পাবেন না। তাহলে বোধহয় ঢুকে লাভ নেই আমার যেটা মনে হচ্ছে আপনার। সেটা আপনি বাইরে থেকেও দেখতে পাবেন দেখুন যে দেখাচ্ছে তাহলে আপনি ঢুকুন হ্যাঁ বাইরে থেকে তো দেখতে পাবেন যে উঠছে বাটারফ্লাই সে তো রাস্তাঘাটে উড়ে বেড়াচ্ছে, আমি ভেবেছিলাম হয়তো অনেক থাকবে। না না ওইরকম দেখতে পাবেন না আপনাকে মিথ্যে বলে তো লাভ নেই আমার বলুন হ্যাঁ, সেটাই। যাই হোক, ভদ্রলোকের কথাতেই বোঝা যাচ্ছে যে ভেতরে ঢুকে লাভ নেই, অযথা 20 টাকাই নষ্ট। কেন করব আমি 20 টাকা নষ্ট? আপনারা কি বলেন? সব নেটই প্রায় ছিন্ন।
দেখুন তো কত খরচা করে একটা প্রজেক্ট বানানো, শেষ পর্যন্ত সেই প্রজেক্ট কিভাবে গর্ভ লোকসানে যায়। যে পোড়া দেশে আমাদের জন্ম, সেই পোড়া দেশকে আপনি কিভাবে সামাল দেবেন? কিছু রয়েছে বলে মনে হচ্ছে। উনি নিজেই স্বীকার করলেন বাটারফ্লাই এখন দেখতে পাবেন না। তার থেকে আপনারা এই ফুলটাই দেখুন। এত দূর থেকে এসে এইভাবে হতাশ হলে কেমন লাগে বলুন। পাশাপাশি একটু ঝর্ণা রয়েছে, একটা হয়তো সাধারণ জোড়ের মতো বাঁধ, দেখতেই পাচ্ছেন। সব কিছুই করা যায় প্ল্যান মাফিক করলে, করা তো যায় খরচা করে, ধরে রাখতে পারে কে? আমার মনে হয় এগুলো ছোট্ট ছোট্ট একটা ক্লাব বা কাউকে দিয়ে লিজ টাইপের, তাদের লভ্যাংশ থেকে সরকার কিছু নিলে তারা সেই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করতে পারলে বোধহয় এর ডেভেলপমেন্ট বেশি ঘটে। কি জানি কেন যে আমাদের পড়া দেশের সরকার বোঝে না যে সরকারি উদ্যোগে সব কিছু হয় না। সরকার উদ্যোগ নেই খুবই ভালো, একটা জিনিস তৈরি করে দেয় খুবই ভালো, তারপর সেটাকে রক্ষণাবেক্ষণ করা একটা মারাত্মক ব্যাপার। সেই রক্ষণাবেক্ষণের জন্য মনে হয় সামনের কোনো ক্লাব বা ওই ধরনের কোনো প্রতিষ্ঠানকে এগুলো যদি দিয়ে দেওয়া হয় তবেই এগুলো রক্ষণাবেক্ষণ হয়। ভেতরে জঙ্গল দেখতে পাচ্ছেন, বাইরে থেকে যা দেখাচ্ছি আপনাদেরকে, করা হয়েছিল সবই, কিন্তু বোঝাই যাচ্ছে গেছেও সবই, এক প্রকার উচ্ছন্নে গেছে। দেখুন আপনারা, যে বা যিনারা এই সমস্ত প্রকল্পের মাথা হয়ে আছেন, তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, একটু ভাবুন বিষয়গুলোকে। করা হয়েছে খরচা করে, তারপর যদি সেটা এইভাবে নষ্ট হয়, কত কষ্ট বলুন তো। সাধারণ মানুষের পয়সাতেই তো এগুলো। আমি কি একটু বেশি বলে ফেলছি? ক্ষমা করবেন সুধীজন। দেখুন, বর্ষাতেও সব কিছু উল্টে পাল্টে পড়ে আছে, তাহলে এরা চলবে কখন? শীতে, যখন এই জলাশয়টায় হয়তো জলই থাকবে না। অবস্থা বুঝুন। তাই যদি হাঁস চাষও করা যেত ঠিকঠাকভাবে, তাহলেও কম লাভবান একটা জায়গা হতো না। সমগ্র ব্যাপারটাই যেন শুরু করে শেষ। দেখুন তো কি খরচা করা হয়েছিল জায়গাটায়, আজকে সেখানে কাশ বন। ইস, কষ্টের জিনিস নয় বলুন আপনারা? দেখুন, কি বা বেড়াতে আসবেন? তৈরি করলে হয়তো অনেক কিছুই হতো, কিন্তু সম্ভাবনা কিভাবে শেষ হয়ে যায় লক্ষ্য করুন। কষ্ট পাচ্ছি, মনকে সান্ত্বনা দিচ্ছি, কষ্ট পেয়ে লাভ নেই, এটাই হয়তো আমাদের প্রাপ্য। কি বলেন আপনারা? দেখুন তো ঘরগুলো কিভাবে তৈরি।
কত সুন্দর তার পরিকল্পনা। কত খরচা, আজ সেটা জঙ্গল। কষ্ট হয় না বলুন? পরিপূর্ণ একটা জঙ্গল। একটা মানুষ পর্যন্ত নেই। আসবে কিসের জন্য? ঠিক আছে, এইভাবেই চলুক আমাদের দেশ। আপনি আমি নির্লিপ্ত থাকলেই ভালো। যতটা নির্লিপ্তভাবে জীবন কাটাতে পারবেন ততই আপনার শান্তি। দেখা আর আফসোস করা ছাড়া আর কিচ্ছু নেই, তাই করে যাচ্ছি। থ্যাংক ইউ।